ইন্ডিয়ান মার্কেট আজকে 5% নেগেটিভ খুলেছে, আর আমেরিকার মার্কেট গত দুদিনে 10% নেগেটিভ খুলেছে। এবং যদি পৃথিবীর অন্যান্য স্টক মার্কেটের ইন্ডেক্সের দিকে তাকানো যায়, প্রায় গড়ে সবই 7 থেকে 8%, চীনা মার্কেট সহ 7 থেকে 8% নেগেটিভ। সকলেই মনে করছে রিসেশন আসতে চলেছে। এই মুহূর্তে আমাদের কি করা উচিত? আমরা সবাই আতঙ্কিত। নমস্কার, আমি চিন্ময়, অ্যাডভান্স ট্রেডিং ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ওয়ার্ল্ড মার্কেটের সিচুয়েশন কি, যে ট্যারিফ ওয়ার শুরু হচ্ছে তার শেষ কোথায়, বা আগামীতে কি হতে চলেছে, আমেরিকাতে সত্যি কি রিসেশন আসতে চলেছে এবং তার প্রভাব ইন্ডিয়ান মার্কেটে কতটা পড়বে, এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেট আর কতটা নিচে নামতে পারে, এবং ট্রেডাররা এবং ইনভেস্টাররা কি করবে আগামীতে, তাদের স্ট্র্যাটেজি কী হতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমি হলো আমেরিকার ইকোনমি। শুধু তাই নয়, আমেরিকার টোটাল যা মার্কেট ক্যাপিটাল, সেই তুলনায় পৃথিবীর আর সমস্ত দেশ, চায়না সহ আর সমস্ত দেশের মার্কেট ক্যাপিটাল সেই তুলনায় খুবই কম। তাই আমেরিকার মার্কেটের কোনো খারাপ সিচুয়েশান হলে তার প্রভাব শুধু ভারতীয় মার্কেট নয়, ভারতীয় মার্কেটের সাথে সাথে চীন, জাপান সহ পৃথিবীর সমস্ত ইকোনমিতেই তার প্রভাব পড়ে। এখন প্রশ্ন হলো যে আমেরিকাতে এই যে খারাপ সিচুয়েশান তৈরি হচ্ছে, সত্যিই কি আমেরিকাতে রিসেশন আসতে চলেছে? কেন অনেকেই আমেরিকার রিসেশনের কথা বলছে, সেই বিষয় নিয়ে প্রথমে আলোচনা করা যাক। দেখুন, যদি রিসেশনের কথা বলা যায় তাহলে আমরা দেখব যে 2008 সালে আমেরিকাতে একটা অর্থনৈতিক মন্দা এসেছিল, এবং সেই 2008 সালে যে মন্দা এসেছিল তার প্রভাব আমেরিকাতে যতটা না পড়েছে তার তুলনায় ভারতীয় মার্কেট সহ আরও অন্যান্য মার্কেটে আরও বেশি করে পড়েছে। কিন্তু এখন সময় বদলেছে। আচ্ছা, এর সাথে সাথে আমরা এর পরবর্তীতে আলোচনা করব যে আমেরিকাতে যদি রিসেশন আসে বা কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়, তাতে ভারতীয় মার্কেটে তার কতটা প্রভাব পড়বে বা কতটা নিচে যাবে। আচ্ছা, সেই প্রসঙ্গটা পরে আসছে। প্রথমে আমেরিকার মার্কেট নিয়ে বলি যে কেন এই সিচুয়েশান তৈরি হলো। আসলে আমাদের যিনি আমেরিকার প্রেসিডেন্ট রয়েছে ডোনাল্ড ট্রাম্প, তার হঠকারী কতগুলো সিদ্ধান্তের উপর ডিপেন্ড করেই কিন্তু মার্কেটের এই সিচুয়েশান। ট্যারিফ ওয়ার যেটা রয়েছে, ট্যারিফ যুদ্ধ, এটার কিন্তু একটা খুব খারাপ একটা প্রভাব পড়তে চলেছে। যে আমেরিকা যে, এবং একটা হাস্যকর ব্যাপার, অস্ট্রেলিয়ার যে জায়গাতে শুধু পেঙ্গুইনরা থাকে আর কি, খুব বেশি মানুষজন থাকে না, সেখানেও একটা 10% ট্যারিফ লাগিয়েছে। তো এটা মানে এইরকম বিভিন্ন জায়গায় একটা ইচ্ছে মতো যা ইচ্ছে, সেই পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলকের মতো যা ইচ্ছা তাই করছে। তো সেই জায়গা থেকে তার একটা প্রভাব, এবং অনেকেই বলছে যে ট্রাম্পও ডুববে, আমেরিকাও ডুববে, এরকম একটা জায়গা আসতে চলেছে। তো সেক্ষেত্রে বলা যায় যে এই যে টোটাল ওয়ার্ল্ড মার্কেটে একটা ট্যারিফ ওয়ার শুরু হচ্ছে। চীন তার প্রতিবাদ করেছে, চীন 34% ট্যারিফ লাগিয়েছে আমেরিকার বিভিন্ন ইয়ের ওপরে। এবার ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলো তারা কি করবে আগামীতে, এবং ভারতই বা কী পদক্ষেপ নিতে চলেছে, এরকম একটা। তবে ভারতের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ রয়েছে যে ভারতের সাথে আমেরিকার সাথে যে ইন্ডিয়ান একটা বিজনেস হয়, সেই বিজনেসে ভারতের প্রতিযোগী বাংলাদেশ, পাকিস্তান বা আরও অন্যান্য যারা রয়েছে, তাদের তুলনায় ভারতের ট্যারিফটা তুলনামূলকভাবে কম রয়েছে। তাই ভারত সরকার যদি এই যে ইন্ডিয়ান যে সমস্ত কোম্পানিগুলো বিজনেস করছে ইউএসের সাথে, তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট করে, তাহলে সেই বিজনেসটা আরও বাড়তে পারে। সেক্ষেত্রে একটা ভালো একটা জায়গা রয়েছে। তো যাই হোক, সেই বিষয়গুলো আমরা পরে আসছি। তো এই যে সব মিলিয়ে আমেরিকায় কিন্তু একটা ট্রাম্পের ওপরে ডিপেন্ড করে কিন্তু সমস্ত পৃথিবীর ইকোনমিটা কীভাবে একটা উথাল পাথাল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেটা সত্যিই একটা দেখার বিষয় আর কি। তবে আগামীতে যে যদি রিসেশন আসেও বা কোনো একটা খারাপ পরিস্থিতি তৈরি হয় আমেরিকাতে, তাহলে সেটা ইচ্ছে করেই হোক বা কোনো অনিবার্য কারণবশতই হোক, কারণ ফেড ওদের রেট কাট করতে পারে। তবে এই যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে হয়তো রেট কাট নাও করতে পারে, তাতে আরও বেশি নেগেটিভ হওয়ার সম্ভাবনা। কারণ রেট কাট করলে একটা পজিটিভ ব্যাপার থাকে, আবার বেশি রেট কাট করলে তো রিসেশনের দিকে এগিয়ে যায়। তো যাই হোক, তো সব মিলিয়ে আমেরিকার মার্কেটের পরিস্থিতি খুব একটা ভালো জায়গায় নয়। এখন প্রশ্ন হলো যে তার প্রভাব আমাদের ভারতীয় মার্কেটে কতটা পড়তে চলেছে। আমরা যদি ওয়ার্ল্ড মার্কেটের দিকে তাকাই, একটু চার্টে দেখে নেব যে মোটামুটি ড জোন্স বা আমেরিকার মার্কেট যেমন 5-6%, তেমনি তার
তার সাথে সাথে ইউরোপিয়ান মার্কেট 5-6%, এমনকি জাপানের মার্কেটও তাই, হ্যাঁ, বা জার্মানির মার্কেট যেখানে প্রায় 8% গ্যাপ ডাউন খুলেছিল। তো সেখানে কিন্তু একটা খারাপ একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হচ্ছে। এই সমস্তর জন্যই কিন্তু দায়ী করা হচ্ছে ট্রাম্পকে, ট্রাম্পের হঠকারী ডিসিশানকে। যে এই যে যেমন আমাদের ফার্মা সেক্টরের ক্ষেত্রে একটা যখন ট্যারিফ ঘোষণা হলো, ফার্মা সেক্টর বলিশ ছিল, তখন ফার্মা সেক্টরের প্রতি কোনো ট্যারিফ লাগিয়েছিল না, কিন্তু পরবর্তীতে দেখা গেল একটা সাক্ষাৎকারে সাংবাদিকদের বলছে না আমরা ওটা নিয়েও ভাবছি যে ট্যারিফ সেটাতে কতটা বসানো যায় কি না যায়। তো সেখান থেকে আবার দেখা গেল ফার্মা সেক্টরটা পড়ে গেল। তো সব মিলিয়ে এরকম একটা হঠকারী একটা ব্যাপার চলছে, মানে ওয়ার্ল্ডের টোটাল ব্যাপারটা কিন্তু একটা খারাপ জায়গায় চলছে। কে আবার কতটা আমেরিকার উপরে কি ট্যারিফ বসাবে না বসাবে, সবার পলিসিটা কি হবে সেই সমস্তর উপরে কিন্তু, এবং আমেরিকায় যে একটা মানে সব মিলিয়ে বেকারত্ব এবং জিনিসপত্র, এই যে ট্যারিফ বসানোর ফলে একটা ব্যাপার মাথায় রাখতে হবে কিন্তু, যে হ্যাঁ ট্রাম্প ট্যারিফ বসালো 25%, এর ফলে কি হলো? এর ফলে তো মাসুল গুনতে হবে তো আমেরিকার সাধারণ মানুষদের, যে জিনিসটা 100 টাকায় কিনছিল সেই জিনিসটা কত 127 টাকায় কিনতে হবে। তাহলে পকেট থেকে তো যাবে আমেরিকার মানুষদের। এখন এই মুহূর্তে তো সেই রকমভাবে আমেরিকার মানুষদের তো হাতে অপশান নেই যে না ইন্ডিয়ান মার্কেট থেকে যে সমস্ত জিনিসগুলো যাচ্ছে সেটা ইন্ডিয়ান মার্কেট ছাড়া অন্য দেশে থেকে কিনবো। যদি অন্য দেশে থেকেও কিনে তো তার উপরে তো ট্যারিফ বসানো রয়েছে, তার মানে দ্রব্যমূল্য তো বেড়ে যাচ্ছে। তো সেই জন্য আর সেই ইনফ্রাস্ট্রাকচারটা আমেরিকার উপর এখনও সেভাবে তৈরি হয়নি যে যার ফলে তারা রাতারাতি সেই জিনিসগুলো তৈরি করবেনি, আমেরিকার সাধারণ মানুষদেরকে কম দামে সেটা বিক্রি করতে পারবে। এখন যদি কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরিও হয়, সেই ইন্ডাস্ট্রি তৈরি হলেও কিন্তু তার থেকে 3 থেকে কিন্তু 5 বছর সময় লাগবে সেটার তার প্রোডাকশান হতে। এবং শুধু তাই নয়, ধরুন কোনো একটা কোম্পানি কোনো একটা জায়গায় আমাদের ইন্ডিয়াতে বা চায়নাতে বা অন্য দেশে তাদের কোম্পানি রয়েছে, তারা ম্যানুফ্যাকচার করছিল। এবার সেখান থেকে আমেরিকা যদি তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ও যে সেখানেই ম্যানুফ্যাকচার করবে, তো সেখানে যদি ম্যানুফ্যাকচার করেও তাদের ওই 27% ট্যারিফটা লাগছে না ঠিকই, কিন্তু দেখা গেল যে সেই সময় আবার তারা 2-3 বছর ধরে তারা তাদের কারখানা প্রতিষ্ঠা করলো, কিন্তু করার পরে ট্রাম্পের কি মনে হলো যে সে বললো না ঠিক আছে যে ট্যারিফ বলেছিলাম সেই ট্যারিফটা লাগছে না, 27% লাগছে না, 10% করে দিলেই হবে। তখন ওই যে আমেরিকার তো একটা মানে লেবার কস্টটা তো আমেরিকাতে বেশি এবং আরও বিভিন্ন কস্ট আমেরিকাতে বেশি রয়েছে, তো সব মিলিয়ে তখন তারা বিপদে পড়ে যাবে। সেই জন্য কোনো কোম্পানি ট্রাম্পের উপর ট্রাস্ট করতে পারছে না যে ও কখন কি করে, সেই জন্য হট করে গিয়ে সেখানে কোনো কোম্পানি প্রতিষ্ঠা করবে, ব্যাপারটা কিন্তু অতটা সোজাও নয়। তো সেই জন্য আমেরিকার মানুষদেরও কিন্তু তার মাসুল দিতে হচ্ছে এবং সেই নিয়ে অনেক আন্দোলন বা বিভিন্ন প্রতিবাদও কিন্তু চলছে। তো সে যাই হোক, তো সব মিলিয়ে ট্রাম্পের হঠকারিতার জন্যই কিন্তু আজকের মার্কেটের এই পরিস্থিতি। আর তার সাথে সাথে রয়েছে এই যে গাজার উপরে যে হামলা রয়েছে, এটা ওয়ার্ল্ডে মানে মানুষের একটা স্থিতিশীল ব্যাপার নেই। সমস্ত ব্যাপারে একদিকে অর্থনীতির ব্যাপারে যেমন একটা অস্থির পরিস্থিতি, তেমনই একটা যুদ্ধের পরিস্থিতিও কিন্তু রয়েছে। একদিকে ট্যারিফ আর অন্যদিকে কিন্তু ইসরায়েল, গাজা, হ্যাঁ, বা ইরাক, এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু একটা খুব খারাপ একটা সেন্টিমেন্টাল একটা পজিশনে কিন্তু রয়েছে। তো সেই জন্য এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে তার কতটা প্রভাব পড়বে সেই বিষয় নিয়ে আমি বলছি, কিন্তু মাথায় রাখতে হবে এখন এই মুহূর্তে কোনো যারা ট্রেড করছে বা যারা ইনভেস্ট করছে তারা কিন্তু হঠকারী কোনো ডিসিশন কিন্তু নেওয়াটা কিন্তু ঠিক হবে না। আজকে মার্কেট পড়েছিল 5% গ্যাপ ডাউন করেছিল, সেখান থেকে অনেকটা রিকভার করে প্রায় 3.5%-এর কাছাকাছি রয়েছে, 1.5% উঠেছে ঠিকই, কিন্তু আগামী দিন মার্কেট আবার পড়বে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। 21,800 যে লেভেলটা ছিল সেই লেভেলটা কিন্তু ভেঙে গেছে। তো সেই জায়গা থেকে মার্কেট কোথায় গিয়ে থামবে সেটা আমি চার্টে আসছি, কিন্তু তার সাথে সাথে মাথায় রাখতে হবে একটা জিনিস দেখায় যে মজার একটা ব্যাপার, যে এর আগে আমেরিকাতে কিন্তু রিসেশন এসেছিল 2008 সালে। সেই সময় আমেরিকার মার্কেট কতটা পড়েছিল দেখো চার্টে একটু দেখি। 2008 সালে আমেরিকার মার্কেট কিন্তু পড়েছিল, যদি আমরা টপ থেকে বলি তাহলে এই পর্যন্ত 52%, 52-53% আমেরিকার মার্কেট পড়েছিল। অন্যদিকে যদি আমরা আমাদের নিফটি দেখি তাহলে 2008 সালে আমাদের নিফটি পড়েছিল কত পার্সেন্ট? 64%। মানে রিসেশন হলো আমেরিকার, আর আমেরিকার মার্কেট পড়লো ওই 52-53%, আর ইন্ডিয়াতে তার আঁচ পড়লো, মানে আগুন জ্বললো আমেরিকায়, তার জ্বালাটা হলো কত পার্সেন্ট? ওই 52-53%, আর তার আঁচ পড়লো ভারতে, আর ভারতের ইকোনমি তাতে জ্বললো কত পার্সেন্ট? দেখো 64%। কিন্তু সেই দিন নয়, সেই দিন আর নেই, সময় কিন্তু অনেকটা পাল্টেছে। তো সেই জন্যই সময় পাল্টেছে বলেই
এখনও পর্যন্ত যদি দেখি যে গত দুদিনে আমেরিকার মার্কেট 10% পড়েছে, সেখানে ইন্ডিয়ান মার্কেট পড়েছে কিন্তু 5%, মানে অর্ধেক পড়েছে। আর টোটাল সমস্ত বিষয় নিয়ে দেখো একটা ব্যাপার, একটা জায়গায় দেখছিলাম যে বলছে যে ট্রাম্প চাইছে যে মার্কেট যদি ক্র্যাশ করে বা কিছুটা পড়ে যায়, সেখান থেকে অনেকে ইনভেস্ট করে সাধারণ মানুষের সেখান থেকে লাভ হবে। কিন্তু অলরেডি তো ইনভেস্ট যাদের করার হচ্ছে তাদের তো লস হবে। তো সেইখান থেকে মানে ইকোনমির ওপর স্টক মার্কেট ডিপেন্ড করে, স্টক মার্কেটের ওপর কিন্তু ইকোনমি ডিপেন্ড করে না। এই ব্যাপারগুলো কিন্তু মানে বোঝা উচিত আমাদের সবারই আর কি। তো সেই জায়গা থেকে ইন্ডিয়ান মার্কেট 10%-এর পরিবর্তে, মানে আমেরিকার 10%-এর পরিবর্তে ইন্ডিয়ান মার্কেট 5%। তাহলে এই যে টপ থেকে যদি আমরা দেখি, এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ান মার্কেট পড়েছে কত পার্সেন্ট? মোটামুটি ওই 16-17%। আর আমেরিকার মার্কেট যদি আমরা দেখি টপ থেকে, ওদের মার্কেট পড়েছে, যদিও ট্যারিফের এই ব্যাপারটা পরে এসেছে, এটা হচ্ছে 15%। তো এই যে 15% আর 17%, ইন্ডিয়ান মার্কেটের মানে অনেকটা, এখানে যদি আমরা দেখি যে মোটামুটি একটা হাই তৈরি করেছে, হাই তৈরি করে এর আগে মার্কেট কোথায় যেতে পারে এই নিয়ে আমরা ভিডিও করেছি। তো সেখানেও দেখবে যে এই যে এখানে একটা লো তৈরি হয়েছিল, সেটা উপরে একটা পজিটিভ হয়েছিল, কিন্তু তারপরেও মার্কেট নিচে নেমে এরকম একটা চ্যানেল কিন্তু তৈরি হচ্ছে। সেই চ্যানেল ব্রেক করে একটা পজিটিভিটি তৈরি হচ্ছে। যখন পজিটিভিটি তৈরি হচ্ছে তখন এই আমেরিকার মানে ট্রাম্পের এই হটকারিতা, এবং তারপরে একটা পজিটিভ মার্কেট এই যে একটা নেগেটিভ জায়গায় চলে এলো। তবে এই যে একটা জায়গা রয়েছে যে এই চ্যানেলের মধ্যেই রয়েছে, এখনও সেটা ব্রেক করেনি। তবে মাথায় রাখতে হবে যে 21,800 যে একটা সাপোর্ট রেঞ্জ ছিল, সেই সাপোর্ট রেঞ্জটা কিন্তু আজকে মোটামুটি এই যে মানে আগের যে লোটা ছিল এই 21,900 টাইপের, বা যদি আমরা বলি 21,800, সেই জায়গাতে সাপোর্ট নিল, কিন্তু আগের লোটা কিন্তু এই যে এখান থেকে কিন্তু ভেঙে গেল। তো এখন দেখার যে যদি এই জায়গাতেই মোটামুটি এই রেঞ্জেই থেকে যায় তো ভালো কথা, আর যদি না থাকে তাহলে এই যে 21,200 এই জায়গা থেকে আমার মনে হয় যে যদি খুব খারাপ জায়গাতেও যাই, তাহলে এই 18,500 এই একটা জায়গা রয়েছে। আর তার আগে এই যে 20,000, মোটামুটি 20,000 থেকে 18,500 এই রেঞ্জের মধ্যে, মানে যদি আমেরিকা রিসেশনের দিকে এগোয় একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়, তবে কিন্তু আমরা দেখতে পারি যে এই 18,500 এই পর্যন্ত মার্কেট যেতে পারে। তো এই যে আপনার যদি ফান্ড থাকে, তাহলে সেখান থেকে যদি এই যে 21,200 বা এই 21,800 এইখানে মোটামুটি ঘোরাফেরা যদি করে, এখান থেকে একটা কিছুটা বাই করা যেতে পারে, এবং তারপরে আবার 20,000-এর কাছাকাছি যখন এলো তখন কিছুটা বাই করা যেতে পারে, আবার কিছুটা এই 18,500 এইখানে কিছুটা বাই করা যেতে পারে, এবং তারপরেও 25% ফান্ড ফাঁকা রাখাটা উচিত নিজের সেফটির জন্য। দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, বেশি লাভের থেকে যাতে লস বেশি না হয় সেই দিকে কিন্তু নজর রাখতে হবে। তো সব মিলিয়ে আমাদের কিন্তু মোটামুটি 18,500, তারপরে যদি 18,500 পর্যন্ত যায় তবেও কিন্তু আমাদের মার্কেটের তো খারাপ জায়গা তেমন একটা নেই, মানে আমেরিকার আঁচটা কতটা পড়বে সেটার উপরে ডিপেন্ড করছে। তো যদি এই পর্যন্ত যায় তবেও কিন্তু সেটা 30% কিন্তু মার্কেট পড়ছে। তো 30% করোনার সময় পড়েছিল কত, ওই 40-42% সামথিং এরকম চারের ঘরে। তো তাহলে সেখান থেকে এই সময় 30% বা যাই হোক, তো সেটা কিন্তু খুব বেশ ভালো একটা কারেকশন। তো সেটা আমরা অপরচুনিটি হিসেবে ইউজ করবো। তারপরেও যদি মার্কেট মানে লাস্ট ইনভেস্টের পরেও যদি মার্কেট পড়ে, ঠিক আছে, থাকলো, আমার তো ইনভেস্টমেন্ট রয়েছে। আর ট্রেডারদের জন্য বলি যে এই সময় মার্কেটের পরিস্থিতি কিন্তু খুব ভোলাটাইল। করোনার পরে একদিনে এতটা ভিক্স কিন্তু বাড়েনি। ইন্ডিয়া ভিক্সের দিকে যদি আমরা তাকে আমরা চার্টে একটু দেখবো, যে দেখো একদিনে এতটা বেড়ে এক জায়গায় তারপরে সাস্টেন্স করে গেছে, এরকম কিন্তু এর আগে মানে করোনার পরে কিন্তু এরকম হয়নি যে হ্যাঁ বেড়েছে, কিন্তু একদিনে এতটা পার্সেন্ট 65% বেড়ে যাওয়া, এটা কিন্তু মানে খুব একটা ভয়ের ব্যাপার রয়েছে। তো ইন্ডিয়া ভিক্স যেহেতু স্টেবল নয়, একটা ভোলাটিলিটির জায়গা রয়েছে মার্কেটে, তো সেই জন্য ওভারনাইট ট্রেড নেওয়া কিন্তু ঠিক নয়। যে আপনি একটা ট্রেড নিয়ে রাখলেন, পরের দিন যদি সেটা 10% গ্যাপ ডাউন করলে তো বা গ্যাপ আপ খুলে যাই খুলুক না কেন, সেক্ষেত্রে এটা বেশ বড় হেরফের মানে খুব রিস্ক হয়ে যাবে। সেই জন্য এই সময় কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচটাই এই মেথডে কিন্তু নিতে হবে, এবং তার সাথে সাথে মাথায় রাখতে হবে যে এই সময়টা কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যেতে পারে। কেউ যদি SIP করে তাহলে সেটা বেশ ভালো, সেইগুলো চালিয়ে যাওয়া উচিত। আর SIP মিউচুয়াল ফান্ডের
ক্ষেত্রে কোন মিউচুয়াল ফান্ড বেস্ট, এটা কিন্তু একটা সবার মধ্যে একটা কনফিউশন রয়েছে। আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে একটা আগামীতেই ভিডিও তৈরি করছি, সেইটা নিয়ে ভিডিও রয়েছে, যেখানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, এমনকি ফ্লেক্সি ক্যাপ, তার মধ্যে থেকে টপ 5 আমরা ডিসাইড করেছি যে তার মধ্যে থেকে কোনটা বেস্ট, তার বিভিন্ন রেশিও সহ আমরা সেখানে দেখিয়ে দিয়েছি। তো সেই জন্য যদি সেই ভিডিওটা আপনার কাছে সবার প্রথম নোটিফিকেশান যেতে চাই, সেই জন্য বেল আইকনটা দাবিয়ে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।